লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা, সবাইকেই বলছি, আমার না শরীরটা একটু খারাপ লাগছে, আমি বাইরে থেকে একটু হেঁটে আসবো। অফকোর্স যাও। আচ্ছা, তোমার শরীর খারাপ ছিল, সেটা তুমি আমাকে বললেই পারতে, আমি তোমাকে জোর করতাম না এখানে আসার জন্য। সানি, হ্যাঁ ঠিকই তো, তুমি যাও, একটু রেস্ট নিয়ে নাও। এক্সকিউজ মি সানি, এক্স্যাক্টলি তোমার কি শরীর খারাপ হচ্ছে বলো তো? আসলে আমার বুকটা মাঝে মাঝে একটু ধরপড় করে, ওই ক্লস্ট্রোফোবিয়া টাইপের আছে। আমি জাস্ট বাইরে থেকে একটু ফ্রেশ এয়ার নিয়ে আসছি। হ্যাঁ শিওর, তুমি যাও না, বাইরে থেকে ফ্রেশ এয়ার নিয়ে এসো ভালো করে। আচ্ছা বলছি, আমাদের ওই কনস্টেবলসরা বাইরে আছে না? না কি না, আবার যদি খুনি পালানোর চেষ্টা করে, আমরা এতক্ষণ ধরে কনস্টেবলসদের বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ওটারই অ্যারেঞ্জমেন্ট করতে একটু দেরি হয়ে গেছে। তুই চিন্তা করিস না, বাইরে পুলিশ আছে। সানি, তুমি তো বাইরে যাচ্ছ, যদি কোনো অসুবিধা হয় ওনারা খুব হেল্পফুল, তুমি বলতে পারো। না না, ঠিক আছে, আমি এখানেই বসছি। আমি এখন একটু বেটার ফিল করছি। বেটার ফিল করছি? বেটার, হ্যাঁ। না, আমি একটা কথা বলবো তোমাকে, ফ্রেশ এয়ার খাওয়াচ্ছে, একটা বেটার প্ল্যান আছে আমাদের কাছে। আমাদের যে ওই মার্ডার মিস্ট্রি গল্পটা, ওটা শোনো না, ইটস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, বসো 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 প্লিজ, বল, বসো 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 প্লিজ। হ্যাঁ স্যার, প্লিজ বলুন, আমি শুনতে চাই। আসলে এতদিন ধরে মার্ডার মিস্ট্রি লেখার পর আমি কিছুতেই শান্তিতে থাকতে পারিনি। নিপাটা হঠাৎ করে লকআপে চলে গেল, আর এদিকে প্রজ্ঞাটাও চলে গেল। আমি কিছুতেই হিসেব মেলাতে পারছিলাম না স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাদের একবার গল্পটা বলি। তোমাদের গ্রুপের, মানে নাটকের গ্রুপের একজন মারা গেছে। কিভাবে মারা গেছে? তার মার্ডার হয়েছে। নাম কি? প্রজ্ঞা রয়। কি করতো এসিপি স্যার? এনজিও চালাতো। এখন বিষয় হচ্ছে, সেই এনজিওতে আমরা যাই, একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমরা দেখে খুব কনফিউজ হয়ে যাই, এইটা দেখে যে এনজিও চালাতো একজন, রাইট, একজন। টু বি নোটেড, ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা দেখেছি যখনই কোনো মার্ডার হয় না, তখন মার্ডারের যে মোটিভটা, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। মানে খুনটা কেন করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা ভীষণ কনফিউজ হয়ে পড়ি। কারণ প্রজ্ঞা রয় একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সে নারীদের রাইটস নিয়ে কাজকর্ম করে। তাকে কেউ কেন খুন করবে? প্রথমে আমাদের তাদের সন্দেহ ছিল যারা সেদিন ক্লাবে উপস্থিত ছিল, কিন্তু তাদের কারণই প্রপার মোটিভ আমরা খুঁজে পাচ্ছিলাম। আমার পার্সোনালি মনে হচ্ছিল হয়তো প্রজ্ঞা রায় কোনো ব্যক্তিগত শত্রু আছে, সেই খুন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তিগত শত্রুটা কে? এটা খুঁজতে গিয়ে আমরা প্রজ্ঞা রায়ের এনজিওতে যাই। সূর্যমুখী নারী নিকেতন? রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট একতা। সেখানে না আমার সঙ্গে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমার না শরীরটা এবার সত্যি খুব খারাপ লাগছে। মালিনী, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তাহলে এবার রওনা দেব। আমি আসছি। হ্যাঁ। কেন সানি, তোমার সমস্যা হচ্ছে কেন? এ বাবা, দাঁড়াও তো, দেখো, আই হ্যাভ সামথিং ফর ইউ। পেপার কাটিংটা ভালো করে দেখো। এখানে এই তিনটে ছেলের ছবি আছে না, একটি মেয়ের শ্লীলতাহানি করার চেষ্টা করছে। দেখো তো চেনা চেনা লাগছে কিনা, চেক ভালো করে। কিন্তু স্যার, এটা কিভাবে সম্ভব? মানে সানি ওদেরকে কিভাবে চিনবে? তিনটে ছেলের সঙ্গে সানির কিভাবে সম্পর্ক থাকতে পারে? এক্স্যাক্ট
এক্স্যাক্টলি, আমিও বুঝতে পারছি না। আচ্ছা নিপা, আমাদেরকে এখানে জেরা করার জন্য ডাকা হয়েছে, না আমাদের মধ্যে কাউকে ক্রিমিনাল বলে পয়েন্ট আউট করা হচ্ছে? না না মালিনী, দাদা ভাইরা তো শুধু একটা মার্ডার মিস্ট্রির গল্প বলছে, আর তোমরা সকলেই তো জানো, বলো একটা খুন হয়েছে। খুনটা তো একটা বিরাট বড় বিষয়, তাই না? কে খুন করেছে, কিভাবে খুন করেছে, সেটা না জানা পর্যন্ত তো আমি নিজেকে সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণ করতে পারবো না। আমি তো শুধু বেলে ছাড়া পেয়েছি, সেটাও তোমরা জানো। আর তাছাড়া প্রজ্ঞার কথাটা একবার ভাবো, ও তো আমাদের খুব ভালো বন্ধু ছিল। আর দেখো, এতদিন ধরে এই কেসটা যে দুজন পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করছিলেন, তাদের তো কিছু দায়িত্ব কর্তব্য থেকে যায়, তাই না? মানে আসল খুনিকে সেটা তো সকলের জানা খুব দরকার। আপনারা সবাই শান্ত হয়ে বসুন, রিল্যাক্স করুন, এতটা অফেন্সে নেবেন না কেউ ব্যাপারটা। আমি বরং দেখি আর কোনো রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা যায় নাকি। হ্যাঁ, কি সানি, তো টেন্স লাগছে কেন তোমায়? আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই যে তিনটে ছেলের ছবি চেনা চেনা লাগছে এদের মধ্যে কাউকে? লাগছে না বোধহয়, তাই না? না মানে আমাদের খুব চেনা চেনা লেগেছিল, অ্যাকচুয়ালি রিজেম্বল করে মনে হয়, এই পার্টিকুলারলি এই ছবিটা। বুঝতে পারছো কিছু? বুঝতে পারছো না বোধহয়। না, দেন আই হ্যাভ সামথিং মোর ফর ইউ। অ্যাকচুয়ালি আজকাল টেকনোলজিক্যালি অনেক কিছুই করা যায়। এই তিনটে ছবি একটু অস্পষ্ট লাগছে, এবারে এইটা চেক করো তো ভালো করে। মিলিয়ে দেখো, কারোর সাথে মিল পাচ্ছ নাকি? কি সানি, সবটা পরিষ্কার হয়ে গেল তো? আচ্ছা বলছি, তোমার যদি কিছু মনে থাকে তাহলে সেটা বলো আমাকে, তাহলে কি না, তাহলে ওটাকে আমরা তোমার কনফেশন হিসাবে নেব। দেখো, যদি আমি বলতে লাগি, নিজের মুখ খুলি, তাহলে আমার ভিভিড ইমাজিনেশন কাজ করবে, দ্যাট মাইট টার্ন আউট টু বি মোর ডেঞ্জারাস ফর ইউ। তাই তোমার যা যা মনে আছে প্লিজ বলো। না, আমার কোনো কিচ্ছু বলার নেই। খালি আমি একটাই জিনিস বুঝতে পারছি না, যে আপনারা আমাকে আপনাদের বাড়িতে ডেকে এইভাবে অপমানটা কেন করছেন? আপনারা এই যে ছবিটা ক্লিন করিয়েছেন খবরের কাগজ, আর এই ছবিটা যেটা আপনি আমার বাড়ি থেকে চুরি করে এনেছেন, এই ছবি দুটোকে আপনি ম্যাচ করিয়ে দিলেন। ভালো করে দেখুন তো ছবিগুলো ম্যাচ হচ্ছে কিনা। আর এই ছবিটা, একটা ছোট্ট অস্পষ্ট ছবি। আর আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি এই প্রজ্ঞার মার্ডারের সাথে ডিরেক্টলি যুক্ত? যদি সেটা না থাকে তাহলে কিন্তু আপনি আমাকে এই চার্জগুলো করতে পারেন না। এ বাবা, বড্ড বিপদ হয়ে গেল তো রুডি। তাহলে কি করা যায়? প্রমাণ করতে হবে তাহলে, তাই না? না, সেই ব্যবস্থাও আছে আমাদের কাছে। হ্যাঁ, হ্যালো রোহিত, হ্যাঁ একটু ভিতরে আসো না প্লিজ। হ্যাঁ, মাই ফ্রেন্ড ডক্টর ব্যানার্জি আসছে। এই তো। আপনারা ওকে নিয়ে এসছেন কেন এখানে? ওকে নিয়ে এসছেন কেন?
আমি কিন্তু ওকে কিছু করিনি, বিশ্বাস করুন। আমার কিন্তু কোনো দোষ নেই, আমি কিন্তু নির্দোষ। আমি আর কতবার বিনা দোষ করি শাস্তি। এ তো সেন্সলেস হয়ে গেল। রিতা, সানি, আর ইউ ওকে নাও? কি সানি, আশা করি একটা জিনিস বুঝে গেছে, আমরা ফাঁকা আওয়াজ দিন। চলো পুরোটা বলো এবারে। ওকে, আমি বলছি, কিন্তু এই মেয়েটাকে আপনারা এখান থেকে নিয়ে যান প্লিজ। ও এখানে থাকলে আমার খুব অস্বস্তি হচ্ছে। আপনারা প্লিজ ওকে এখান থেকে নিয়ে যান না। না, আমি কোথাও যাব না। কোথাও যাব না আমি। আমাকে এখান থেকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। তুমি 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 আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো। তুমি তোমার বন্ধুরা মিলে আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছিলে। কি ভাবো তোমরা মেয়েদেরকে হাতের পুতুল? আমাকে মিথ্যে কথা বলে, আমাকে সিগারা খাওয়ানোর নাম করে রাস্তার ধারে নিয়ে গিয়ে আমাকে তোমরা চারজন মিলে অনেক হেনস্থা করেছো, অনেক হয়রান করেছো। কিন্তু তোমার কি হয়েছে? তোমাদের তো কিচ্ছু হয়নি। তোমাদের হয়তো দু একজনের কিছুদিনের জন্য হাজতবাস হয়েছে, তাই না? কিন্তু আমি এই ট্রমাটা সারা জীবন বয়ে নিয়ে বেড়াচ্ছি। আমি চলে গিয়েছিলাম দেশের বাড়িতে, কিন্তু আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারিনি না। আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারিনি। আমাকে একটু জল দেবে? হ্যাঁ, তোমার দিচ্ছি জল। আসো চলো, তুমি ভেতরে চলো। মেয়েটা কে সানি? হ্যাঁ, তাছাড়া তোমাকেই বা এভাবে বললো কেন মেয়েটা? আর একটাও কথা বলবে না কেউ। এবারে যা বলার সানি বলবে। এই ঘটনাটায় অনেকগুলো লেয়ার আছে, সবকটা লেয়ার আমি আলাদা করে শুনতে চাই। ইটস আ মার্ডার কেস অ্যান্ড ইটস ড্যাম সিরিয়াস। যা বলবে একদম সত্যি সত্যি বলবে সানি। স্টার্ট। ঠিক আছে, বলবো। আমি আজকে সব কথা বলবো। এতদিন ধরে তো বলার জন্যই বসে আছি। আজকে সব বলবো। দেখুন, ওই যে মেয়েটি মন্দিরা, ওকে যখন সবাই মিলে ঘিরে ধরেছিল, আমি তখন ওই দলটার মধ্যেই ছিলাম। কিন্তু আমি কিন্তু কিছু করিনি। আমি কিন্তু কোনোভাবে এইসবের জন্য দায়ী ছিলাম না। ও প্রচন্ড আতঙ্কিত হয়ে গেছিল। সেটা কি স্বাভাবিক নয়? ইভেন সেই আতঙ্ক থেকে ও এখনো বেরোতে পারেনি। ওর এই অ্যাংজাইটির প্রবলেম, ভয় থাকা, গুমড়ে থাকা, এগুলো তো তারপর থেকেই। বাই দ্য ওয়ে, এগুলো কবেকার ঘটনা? এটা আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। আমার তখন কলেজ লাইফ। মন্দিরাও আমার
কলেজের জুনিয়র ছিল। হ্যাঁ, ওর সাথে একটা অঘটন ঘটেছিল, কিন্তু কিন্তু আমি তার জন্য কিন্তু কোনোভাবেই দায়ী ছিলাম না। তখন এই রুদ্রদেব ব্যানার্জি ওই কেসটার দায়িত্বে এসেছিলেন এবং উনি আমাদের অ্যারেস্ট করেছিলেন। জানেন, যখন উনি আমাদের অ্যারেস্ট করে নিয়ে গেলেন, আমি কিন্তু বারবার বলেছিলাম যে আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। গ্রুপে তো প্রত্যেকটা মানুষই মেশে, প্রত্যেকটা ছেলের কোনো না কোনো একটা গ্রুপ থাকে, কিন্তু আমার কপালটাই এমন, আমি ওই করতে গিয়েই ফাঁসলাম। সারা জীবনের মতন পিঠে তকমা পড়ে গেল একজন দাগী আসামির। আমি কিন্তু আসামি হওয়ার মতন কোনো কাজই করিনি, কোনো কাজ করিনি। একটা ছেলে যখন কলেজে ঢোকে সে কিন্তু জানে না কোন ছেলেটা খারাপ, কোন ছেলেটা ভালো, কোন গ্রুপটা খারাপ, কোন গ্রুপটা ভালো। আমি সবার সাথে বন্ধুত্ব করেছিলাম, নিজের বন্ধু ভাবতাম সবাইকে, কিন্তু বুঝতে পারিনি যে যাদের আমি বন্ধু ভাবছি তাদের মানসিকতা এতটা নোংরা। ওরা মন্দিরাকে সিঙ্গারা খাওয়ার ভান করে একটা দোকানে নিয়ে গিয়ে ওর সাথে ওখানে শ্লীলতাহানি করার চেষ্টা করলো। যদি আমার ওদিন যদি কোনো ভুল হয়ে থাকে, আমার একটাই ভুল হয়েছে, আমি সেদিন চেষ্টা করিনি ওকে বাঁচানোর, আমার এই একটাই ভুল হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, যখন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, আমি কিন্তু অনেকবার বলেছিলাম আমি কিছু করিনি, আমি বারবার বলেছিলাম আমি কিছু করিনি। এই যে তুমি বলছো তুমি ওর গায়ে হাত দাওনি, ওকে কিছু করোনি, এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেয়নি মন্দিরা পুলিশকে? মন্দিরা তখন হাসপাতালে, আর তার থেকে বড় কথা মন্দিরা সেই মানসিক অবস্থা ছিল না যে ও কাউকে আইডেন্টিফাই করবে। আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল মেইনলি ওখানকার লোকাল লোকেদের সাক্ষীতে, কিন্তু তাদের পক্ষে তো সবটা জানা সম্ভব ছিল না। তারা আমাকে দেখেছিল, হ্যাঁ তারা আমাকে দেখেছিল ওই দলের সঙ্গে। তারপর আমার জেল হয়ে গেল। কাছে বলতে অনেক বাবা ছিল, এই খোঁটা আমার বাবাটার শোকে চলে গেল। তারপর থেকে এই দরজা ওই দরজা, এই প্রফেশন সেই প্রফেশন, শেষমেশ মালিনীর এক বন্ধুর বাড়িতে আমি আশ্রয় পেলাম। কিন্তু সে আমাকে একটু থাকতে দিত, খেতে দিত বলে অলমোস্ট 5 মাস কাটাম, যা বলতো তাই করতাম। কিন্তু আমার তো আর কিচ্ছু করার ছিল না। আমার আর কিচ্ছু করার ছিল না। আমি তো একটা দাগি আসামি না, তাই না? আমি তো একটা দাগি আসামি। যে বাড়িতে থাকতাম ওই বাড়িতেই আমার আলাপ হয় মালিনীর সাথে। মালিনী আমাকে অনেক সম্মান দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে। ও আমাকে বলেছিল যে যেন আমি একটা এক্সিবিশন করি। আমি সেটা করতে রাজি হইনি। আমি ভেবেছিলাম, বিশ্বাস করুন, যে এবার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেব, ক্যারিয়ারটাকে সাজিয়ে নেব। কিন্তু সেটা তো আর হলো না। কেন হলো না? প্রজ্ঞা রায় আমাকে ফোন করে বলল যে ও নাকি আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানতে পেরে গেছে এবং সবার সামনে নাকি ও আমাকে এক্সপোজ করবে। এবার সেটা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। বলুন, সম্ভব ছিল? আমি সব জায়গা হারিয়ে তো একটা জায়গা খুঁজে পেয়েছিলাম, একটাই জায়গা। হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ সানি, তোমার সাথে আমার কাছে জরুরি কথা আছে। হ্যাঁ ম্যাডাম, বলুন না। দেখো সানি, তোমার সাথে এইভাবে কথা বলার মতো মুডে না আমি নেই। আর তোমার এই পুরো বিষয়টা কিন্তু আমি জানতে পেরে গেছি। তুমি যেটা দেখাও না সেটা আসলে তুমি নও, তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আর সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু জেনে গেছি। তুমি না এক কাজ করো, যেদিন আমাদের ড্রেস রিহার্সাল আছে না, সেদিনকে এসে আমার সাথে কথা বলো। আমি তোমার সাথে মুখোমুখি কিছু কথা বলতে চাই। আমি কিন্তু জেনে গেছি যে তুমি তোমার পরিচয় গোপন করে মালিনীর বাড়িতে থাকছো। তোমার পুরনো পরিচয়টা কিন্তু আমি জেনে গেছি। আর অতীতে তুমি যে একটা ঘৃণ্য কাজ করেছিলে সেটাও কিন্তু আমি জানি। আর সেই জন্যই না তুমি তোমার পরিচয় গোপন করে মালিনীর বাড়িতে থাকছো। একটা কথা মাথায় রেখো সানি, তুমি যে কাজটা করেছো তার জন্য কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সবার সামনে আমি তোমাকে এক্সপোজ করব। তুমি সবার চোখকে তুলে দিতে পারো, কিন্তু এই প্রজ্ঞা রায়ের চোখকে তুমি ধুলো দিতে পারো না। আর তুমি একটা কথা খুব ভালো করে মাথায় রাখো সানি, প্রজ্ঞা রায় কিন্তু বিনা এভিডেন্সে কোনো কথা বলে না। সো তুমি কালকে আসবে আর এসে আগে আমার সাথে কথা বলবে, তারপর ড্রামার যা রিহার্সাল হওয়ার সেটা হবে। ঠিক আছে?